নমস্কার। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। বিষয়টা এরকম যে আমরা জীবনে কোনো না কোনো সময় প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে থাকি। সেটা হতে পারে কেরিয়ারের দিক থেকে হতে পারে বা ব্যক্তিগত রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এবং সেই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের মানসিক অবস্থাটা এমন হয় যে আমরা বোধহয় আর এই লড়াইটাকে চালিয়ে যেতে পারবো না বেশিদিন। এখানেই হেরে গেছি। আর আমার পক্ষে বোধহয় এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে একটা সাংঘাতিক প্রতিকূল পরিস্থিতিতে হেরে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে গড়ে ওঠে। মানে খুব বেশি দিন লড়াই করতে আমি পারি না। একটা সময় মনে হয় যে আর লড়াইটা করতে পারছি না। তাহলে কি আমরা থেমে যাব? এইভাবেই কি আমরা হেরে যাব? না, হারতে আমি শিখিনি বা হারবো না। যেকোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেই লড়াই করে আমাকে বা আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের এই বিষয় নিয়েই বলবো যে কিভাবে মানে কি কৌশল অবলম্বন করলে আমরা যেকোনো পরিস্থিতি বা যেকোনো প্রতিকূল বা আমাদের অপোজিটের যেকোনো সংকট আসুক না কেন সেই সংকটকে আমরা মোকাবিলা করতে পারি। ট্রিক্সগুলো কি কি? ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আমি প্রত্যেক কৌশল বলে দেবো এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে। লাইক করতে ভুলবেন না, কমেন্টও করবেন। কোত্থেকে দেখছেন সেটাও কিন্তু জানবেন। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথমে যেটা জানতে হবে যে প্রতিকূল পরিস্থিতিটা কি, মানে অর্থাৎ যে প্রতিকূলতার সম্মুখীন আমি হয়েছি বা আমরা হচ্ছি সেটা আসলে কি বা তার পরিস্থিতিটা কি। অর্থাৎ যে দুঃখ, যে কষ্ট, যে দুর্ভাগ্যের সম্মুখীন আমি হয়েছি বা আমরা হয়েছি সেটা আসলে কি। হতে পারে সেটা আর্থিক সমস্যা, হতে পারে সেটা শারীরিক সমস্যা বা আপনার পরিবারের কারোর সমস্যা। কারণ পরিবারের সমস্যাটা তো আপনার সমস্যা। কারণ পরিবার যদি সুস্থ না থাকে, পরিবারের যদি কোনো সমস্যা হয় তাহলে তো আপনি ভালো থাকবেন না, তাই না? এরপরে যেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ন্যাচারাল ক্যালামিটি। এছাড়া সামাজিক কোনো সমস্যা, সামাজিক কোনো চ্যালেঞ্জ, এটাও হতে পারে। এইবার যখন আপনি বুঝতে পারছেন যে আপনার প্রতিকূল পরিস্থিতিটা কি, এটা আপনি আইডেন্টিফাই করলেন, এর সাথে সাথে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে সহনশীলতা। সহনশীলতা তাহলে কি? সহনশীলতা হলো সেটাই যে এই যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা। অনেক দুঃখ, অনেক কষ্টের মধ্য দিয়ে আপনাকে মানিয়ে নিয়ে সেখান থেকে ওভারকাম করার একটা প্রচেষ্টা। মানে আপনি যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে আপনি এক্ষুনি বেরোতে পারছেন না, তাহলে সমস্যা থেকে আপনাকে মানিয়ে নিতেই হচ্ছে। মানিয়ে নিয়ে সেটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে আরো এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে আরো এগিয়ে যেতে হবে, কারণ আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে থামতে শিখিনি, থামা চলবে না। এটার জন্য যেটা সব থেকে বড় দরকার সেটা হচ্ছে মানসিক শক্তি, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে বা নিজের পরিবারকে পুনরুদ্ধার করার একটা মানসিক শক্তি বা ক্ষমতা। এটা খুব দরকার। ইতিবাচক মানসিকতাটা কি? ইতিবাচক মানসিকতা হলো সেই মানসিক অবস্থা মানুষের যেটা হলো যে লড়াই করার ক্ষমতা। শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার যে মানসিক দৃঢ়তা। অর্থাৎ আমি পারবো, মন বলবে আমি পারবো, এই লড়াইয়ে আমি জিতবো। আজকে না জিতে আমি দুদিন পর বা 2 মাস পর হলো আমি জিতবো। অর্থাৎ মনের অবস্থা হচ্ছে, মন বলছে আমি পারবো, আমি এগিয়ে যেতে পারি, সমস্ত প্রতিকূলতার সাথে আমি এগিয়ে যেতে
পারি। যদি একজন দৃষ্টিহীন ব্যক্তি সে যদি জীবন যুদ্ধে লড়াই করতে পারে, বা একজন পঙ্গু ব্যক্তি সেও যদি জীবনে লড়াই করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে তো ঈশ্বর দৃষ্টি দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, তাহলে আমি কেন পারবো না? তাহলে এই যে মানসিক মনের মধ্যে একটা ইতিবাচক শক্তি জাগরণ করতে হবে যে ইয়েস, আমি এই প্রতিকূল পরিস্থিতিটাকে ওভারকাম করব। আপনি যে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বা আপনি যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেখান থেকে পরিস্থিতির মধ্যে কোন কোন জিনিসগুলো আপনি নিয়ন্ত্রণে আনতে পারছেন, বা কোন কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে নেই, এটাকে ডিভাইড করুন। ফার্স্ট, যেগুলো নিয়ন্ত্রণে নেই সেগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ ওটাকে তো আপনি সর্ব চেষ্টা করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি সেটার উপরে ফোকাস করুন, সেটাকে হাতিয়ার তৈরি করুন, সেটার দিকে কনসেন্ট্রেট করুন। বুঝতে পারলাম? আর তৃতীয়ত হলো যে আপনি আপনার জীবনে কিছু পজিটিভ মানুষকে বেছে নিন। মানে 1000টা বন্ধুর দরকার নেই, 100টা বন্ধুর দরকার নেই। কিছু কিছু পজিটিভ মাইন্ডের ফ্রেন্ড সার্কেল বা পারিবারিক আত্মীয়স্বজনদের মধ্যে এদের সাথে আপনি ক্রিয়েট করে নিন। যারা নেগেটিভ পার্সন বা যারা টক্সিক পিপল, তাদের থেকে একদম দূরে সরে যান। কারণ মনে রাখবেন, এরা কিন্তু যখন আপনার প্রতিকূল পরিস্থিতি হবে সেই সময় আপনাকে আরো ডিমোটিভেট করবে, আরো আপনাকে নানা রকম নেগেটিভ কথা বলে আপনার মনটাকে আরো ডাউন করার চেষ্টা করবে। কিন্তু আপনি তো ডাউন হবেন না, কারণ আপনাকে এগিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? সবার আগে একটা পজিটিভ মাইন্ডের মানুষজনের সাথে আপনি একটা সার্কেল তৈরি করুন। এই পজিটিভ মানুষগুলোর কাছে আপনি আপনার সমস্যার কথা খুলে বলুন। তাহলে দেখবেন এরা আপনাকে অনেক কিছু পজিটিভ উপায় বলে দেবে, যেখান থেকে হয়তো সেই উপায়গুলোকে আপনি ডাইরেক্টলি ফলো না করলেও ইনডাইরেক্টলি কিন্তু আপনি সেখান থেকে কোনো একটা উপায় আপনি নিজে বার করলেন, বার করে আপনি কিন্তু সমস্যার সমাধানের একটা ক্লু, বা এই যে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য যে একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। নিয়মিত এই সমস্ত বিশ্বস্ত লোকজনদের সাথে আপনি খোলামেলাভাবে আপনার যখন প্রবলেমগুলো ডিসকাস করবেন, তখন দেখবেন তারা আপনার প্রবলেমের অনেকটা ভার নিয়ে নিচ্ছে। তাতে কি হবে? আপনার অনেকটা টেনশন, স্ট্রেস, সেটা অনেকটা হলেও কিন্তু কমবে। হ্যাঁ, এবং এই স্ট্রেস বা চাপ কমানোর জন্য তারাও কিন্তু আপনাকে নতুন নতুন পথ, নতুন নতুন দৃষ্টিভঙ্গি দেবে। তো সেগুলো কিন্তু খুব দরকার আমাদের। কারণ যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, সেই সময় আমাদের কাছে মনে হয় সব খুব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, বা কিছু নেই, মাথার মধ্যে কাজ করছে না। কিন্তু আলোচনার মাধ্যমে, মানে বিশ্বস্ত লোক, পজিটিভ লোক হতে হবে কিন্তু। যার তার সাথে আলোচনা করবেন না, করলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্যই খারাপ। তো তাদের সাথে আলোচনা করে দেখুন, দেখবেন অনেক সময় অনেক ক্লু পেয়ে যাবেন। হয়তো ডাইরেক্টলি ওই ক্লুটা আপনি ব্যবহার করছেন না, কিন্তু ওই ক্লু থেকেই কিন্তু আপনি ভাবনা দিয়ে আরেকটু নতুন ক্লু বার করে সমস্যার সমাধান করে ফেলেছেন। আর চতুর্থ কাজ হলো, মানে নাম্বার 4 হলো, সেটা হলো কি, যে এই সময় আমাদের আবেগকে, মানে যখন আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি বা যখন কোনো সংকট আসে, তখন কিন্তু আমাদেরকে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে কিন্তু এই নয় যে ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব বা স্নেহ, এগুলো থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, তা নয়। যতক্ষণ না পর্যন্ত আপনি এই লড়াই থেকে বেরিয়ে আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার আবেগটাকে সংযত রাখুন। কারণ দেখুন, যে থাকবার আপনার জীবনে, সে কিন্তু থাকবে, সে কিন্তু বুঝবে যে আপনি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো তার সাথে আহ
খুব আবেগপ্রবণ হতে গিয়ে আপনি হয়তো দেখা গেল যে আপনার ফোকাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। না, ফোকাস চেঞ্জ করা কখনোই যাবে না। তার জন্য কি করতে হবে আপনাকে? আবেগটাকে কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। নইলে কিন্তু এই অতিরিক্ত আবেগ আমাদেরকে অনেক সময় বিপথে নিয়ে যায়। ৫ নম্বর কাজটা কি হলো? সেটা হচ্ছে গিয়ে যে আপনার আত্মসচেতনতা বাড়াতে হবে। আর এটা আপনি কিভাবে বাড়াবেন? এটা বাড়াতে হবে আপনাকে ধ্যান ও মেডিটেশনের মাধ্যমে। প্রথম কষ্ট হবে, অসুবিধা হবে, কিন্তু আপনাকে করতেই হবে, ধ্যান করতেই হবে। ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট আস্তে সেটাকে বাড়াতে হবে। কারণ যখন প্রতিকূল পরিস্থিতি আসে আমাদের মন প্রচণ্ডভাবে অশান্ত হয়ে যায়। আর অশান্ত মন কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই সবার আগে আমাদের মনকে শান্ত করতে হবে। আমিও অনেকবার অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেই সময় এতটাই মন অশান্ত হয়ে যেত যে সবকিছু করার পরেও মনটা যেন একদম বিভ্রান্ত। তখন দেখেছি যে ধ্যান বা মেডিটেশন করলে পরে অনেকটাই শক্তি পাওয়া যায়, লড়াই করার শক্তি পাওয়া যায় এবং মনোসংযোগ করার শক্তি পাওয়া যায়। এটা কিন্তু খুব দরকার আমাদের। তাই আমিও যেমন উপকার পেয়েছি তেমনি আপনাদেরকেও বলছি যে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকেও মেডিটেশন করতে হবে বা ধ্যান করতে হবে। এর পরের স্টেপটা হলো যে আপনার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে আপনি চিহ্নিত করুন। যে আপনার মধ্যে কি শক্তি আছে, আপনি কি করতে পারেন। এই যে আপনি প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন বা যে সমস্যা বা সংকটের মধ্যে আপনার পরিবার পড়েছে, সেখানে আপনি কি করতে পারেন। আর আপনার দুর্বলতাটা কি, উইকনেসটা কি। তো এইটাকে আপনাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি আপনার শক্তিগুলোকে চিনুন এবং সেটাকে চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য বা চ্যালেঞ্জটাকে কাটিয়ে ওঠার জন্য ওই শক্তিটাকে ব্যবহার করুন। আর যে দুর্বলতাটা আছে সেটাকে আপনি স্বীকার করে নিন। কারণ আমরা অনেকেই আছি যে আমরা আমাদের দুর্বলতাকে মানতেই চাই না, যে এটা আমার উইকনেস, ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিক হয়ে যাবে। না, উইকনেসটাকেও আইডেন্টিফাই করতে হবে। সেটাকে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনে কারো সাহায্য নিতে হতে পারে। অবশ্যই নিন সাহায্য, কারণ আপনাকে তো আপনার টার্গেট তো এই যে সমস্যা, এই যে প্রতিকূল পরিস্থিতি, তার থেকে বেরিয়ে আসা। তাই কি করতে হবে? আপনার দুর্বলতাটাকেও চিহ্নিত করুন এবং প্রয়োজনে কারো সাহায্য নিন এবং সেখান থেকে নিজেকে উন্নত করুন। জীবনের লক্ষ্য, অর্থাৎ আমরা বলে থাকি যে স্বপ্নটাই আমাদের লক্ষ্য। না, আমাদের লক্ষ্যটা হচ্ছে স্বপ্ন। এই যে লক্ষ্যটা বাস্তবসম্মতভাবে সেট করুন, আবেগপ্রবণ ভাবে নয় যে না আমি আবেগের বশে আমি লক্ষ্যটাকে সেট করেছি, একদম নয়। আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে বাস্তবসম্মত লক্ষ্য সেট করবেন এবং সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন। এখানে একটা উদাহরণ দিই। একজন বিখ্যাত ক্রিকেটারের আমি ইন্টারভিউ শুনেছিলাম, আমরা সকলেই তাকে চিনি, সচিন তেন্ডুলকর। তিনি একবার ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি যখন মাঠে নামেন তখন প্রথমে ভাবেন যে আমি 10 রান করব। যখন 10 রান হয়ে যায় তখন তিনি ভাবেন যে না, এবার আমাকে 25 রান করতে হবে। তারপরে যখন 25 রান হয়ে যায় তখন তিনি ভাবেন যে না, আমাকে এবারে 40 রান করতে হবে। এবারে তারপরে ধীরে ধীরে তিনি 100 রানস করেন। অর্থাৎ ধীরে ধীরে লক্ষ্যে তিনি পৌঁছেছেন, এটাই উনি বোঝাতে চেয়েছেন। এবং এটা তার সাথে সাথে এটাও বলেছেন যে যেদিনকে তিনি মনে করেন যে না আমি মাঠে নামার সময় যখন তিনি মনে করছেন যে আমি 100ই করবো, আজকে মাঠে নেমেই আমি 100 করব, সেই দিনকেই উনি ব্যর্থ হয়েছেন। এটা কিন্তু খুব মারাত্মক কথা। অর্থাৎ আমার যে লক্ষ্যটা, আমার যে স্বপ্নটা, আমি আবারও বলছি যে আমাদের লক্ষ্যই হচ্ছে স্বপ্ন,
স্বপ্ন কিন্তু লক্ষ্য নয়, যেটা এবং সেই লক্ষ্যটা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে, আবেগপ্রবণ হবে না। তো সেই যে লক্ষ্যটা আমাদের, তো সেটাকে আমরা চ্যালেঞ্জগুলোকে আমরা ভাগ করে নেব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, মানে একসাথে লাফ দিয়ে জাম্প করে ওঠা যাবে না, মানে একসঙ্গে জাম্প করা যাবে না, মানে জাম্প করা যায়ও না। ধীরে 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 আমাদের এগোতে হবে। অর্থাৎ আমরা এগোবো, মানে আমরা অগ্রগতিটা কিন্তু ধীরে হোক, বাট থেমে থাকা যাবে না, অসফল হওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না। আমি হারতে শিখিনি, অতএব আমার দেরি হোক সাকসেস পেতে, বাট আমি সাকসেস পাবো, বা আমার যে প্রতিকূল পরিস্থিতি রয়েছে সেই প্রতিকূল পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য সময় লাগুক, কিন্তু আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসবো এবং আমি আমার লক্ষ্যটা অর্থাৎ আমার স্বপ্নটাকে আমি পূরণ করবো। আর একটা যেটা হচ্ছে যে আপনার যে সমস্যাটা বা আপনার যে এই যে প্রতিকূল পরিস্থিতি যেটা, সেটা এরকম ভাবে মানে একভাবে ভাবলে হবে না যে আমি একটা ওয়েতেই শুধু ভেবে যাচ্ছি যে এই ওয়েতেই যাবই না, আরো দু তিনটি ওয়ে আপনি ভাবুন, দু তিন দিক ভাবে আপনি সেই পরিস্থিতিটাকে পর্যালোচনা করুন। এটা তখনই সম্ভব যখন আপনি মেডিটেশন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাটা রয়েছে না, সেই সমস্যাটা কি শুধু এইভাবেই সমাধান করলে হবে, নাকি আরো বেশ কিছু প্রসিডিওর আছে, সেটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, মানে এটার জন্য কনসেন্ট্রেট করতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো এবং মন্দ, মানে ব্যাড সাইড গুড সাইড দুটোর কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমার উপরে কতটা ভালো বা আমার পরিবারের উপরে কতটা ভালো প্রভাব পড়বে সেটাও ভাবতে হবে, কতটা ব্যাড প্রভাব পড়বে সেটাও ভাবতে হবে। তাই ভালো মন্দটা কিন্তু যাচাই করে নিতে হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কি বলুন তো, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা। অর্থাৎ আমরা যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি, তখন যেরকম আমরা মানসিকভাবে ভেঙে তো পড়ি, তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া ঘুম যেন একদম হয়ে যায়, এটা হয়, এটা এটা যতই বলি না কেন এটা হয়। তো সেই দিকটা ভাবতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, কারণ আমি যদি সুস্থ থাকি তাহলেই আমি সুস্থভাবে মোকাবিলা করতে পারবো, সুস্থ চিন্তা ভাবনা করতে পারবো। কারণ প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করার জন্য ঠান্ডা মাথার খুব দরকার, আর আমার মস্তিষ্ক তখনই ঠান্ডা থাকবে যখনই আমি ঠিকঠাক খাবার গ্রহণ করবো, ঠিকঠাক আমি আমার শরীরটাকে রাখবো। এর জন্য কি দরকার, আমার পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের প্রয়োজন। যখন আমার ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হবে, বিশ্রামটা পর্যাপ্ত পরিমাণে হবে, আমার শারীরিক যখন ক্লান্তি কমে যাবে, তখন কিন্তু আমি আমার সমস্যাগুলোকে নিয়ে ভাবতে পারবো, যে এই সমাধানটাকে নিয়ে আমি ভাবতে পারবো, কারণ আমাকে এই লড়াইটা লড়তে হবে। তাই লড়াইয়ের জন্য কিন্তু আমাকে লড়তে হবে, তাই আমার স্বাস্থ্যটাকেও আমাকেই খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত বিশ্রাম আপনাকে স্ট্রেস থেকে, আপনাকে প্রতিকূল পরিস্থিতি থেকে ওভারকাম করতে অনেকটা সাহায্য করে। এটা আমি শুধু একা নই, আমার মতো এরকম অনেকেই আছে যারা এটা কিন্তু ফলো করে অনেক উপকার পেয়েছে। এইবারে এত কিছু যেগুলো বললাম, অর্থাৎ যে কটা পয়েন্ট বললাম, সে কটা পয়েন্টগুলো যদি মেনেও কিছু হচ্ছে না দেখছেন, তখন কি করবেন? তখন কি আপনি হেরে যাবেন? কারণ আপনি মানে বসে থাকবেন না। তখন আপনি কোনো প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, সাইকিয়াট্রিক কাউন্সিলিং যারা করে বা এই থেরাপি যারা দেয়, তারা কিন্তু পাগলের ডাক্তার নয়, যেটা সামাজিকভাবে প্রচণ্ডভাবে একটা ভ্রান্ত ধারণা। মনের রোগ হতেই পারে, আমি একটা লড়াই করছি কনস্ট্যান্টলি, মানে দিনের পর দিন, বছরের পর বছর ধরে লড়াই করছি, সেখানে আমার মন ভাঙতেই পারে, মনের একটা রোগ হতেই পারে। তো সেই মানসিক রোগ থেকে তো বের হতে হবে, মানে মানসিক
রোগটা কি, মানে আমি স্ট্রেংথ আমি যে পাচ্ছি না করতে, কৌশলগুলো কিভাবে আমি বার করবো, ট্রিক্সটা বার করতে পারছি না, যে এই ট্রিক্সটা ফলো করলেই আমি আগামী দিনে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। তাই আমাকে কি করতে হবে? সবার আগে যখন দেখছি আমি যেগুলো প্রসেসগুলো বললাম সেগুলো যদি ফলো আপ করে যদি আপনি না পারছেন, তাহলে প্রফেশনাল থেরাপিস্টের কাছে যান। তিনি আপনাকে প্রফেশনালি যে গাইডগুলো দেবেন, যে ট্রিক্সগুলো দেবেন, সেগুলো আপনি ফলো করুন। দেখুন, আপনি কিন্তু উপকার পাবেন। কারণ মাথায় রাখতে হবে, আপনাকে লক্ষ্যে পৌঁছতে হবে, আপনার লক্ষ্যটাই স্বপ্ন, স্বপ্নটাকে পূরণ করতে হবে। কোনো প্রতিকূলতাই কিন্তু আপনাকে বাধা দিতে পারে না। আপনাকে মানসিকভাবে সেটা তৈরি করতে হবে, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। সব শেষে বলবো, সব শেষে একটা কথা বলে ভিডিওটা এখানে শেষ করব, যে আমাদের জীবনে আমরা চলছি, কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওর জীবনে সমস্যা এসছে, তার জীবনে সমস্যা হচ্ছে, আমার কিছু নেই, আমি ভালো আছি। না, আমারও আসতে পারে সমস্যা, যেকোনো মুহূর্তে, যেকোনো সময়ে আমারও এরকম একটা লড়াইয়ের সম্মুখীন আমাকেও হতে পারে। সেই জন্য মানসিকভাবে একটা দৃঢ়তা বা প্রস্তুতি রাখুন, যে কোনো লড়াই আমি লড়তে পারি। তার জন্য আমি পিছপা হব না, কাপুরুষের মতো পিছিয়ে পড়ব না। মনের যে ইচ্ছা শক্তিটা আছে, সেটা এতটাই জাগ্রত করে রাখবেন সবসময়ের জন্য, যে যে কোনো প্রতিকূল পরিস্থিতি যদি হঠাৎ করে চলে আসে, তাহলে কিন্তু আপনি তার সাথে মোকাবিলা করার জন্য এক পাও পিছবেন না, বরং সামনে এগিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং কোত্থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আসছে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।